আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণ মোকাবিলায় দেশবাসীকে আবারও সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রী মোদী বলেন, লকডাউন শেষ হয়ে গেলেও ভাইরাস এখনো রয়ে গেছে, তাই উৎসবের মরশুমে সতর্কতা এবং সুরক্ষায় গাফিলতি করা কোনোভাবেই ঠিক হবে না। বিশ্বের বহু দেশের তুলনায় সংক্রমণ ও মৃত্যু হার ভারতে কম ঠিকই, তবে কোভিড-19 থেকে বিপদ এখনো শেষ হয়ে যায়নি। তিনি সকলকে আবারও মাস্ক পরার, 2 গজ দূরত্ব বজায় রাখার এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন জানিয়ে বলেছেন, মাস্ক ছাড়া ঘুরলে ব্যক্তি নিজে ছাড়াও বাচ্চা এবং বয়স্করাও ঝুঁকির মুখে পড়বেন। এবছর পুজো মণ্ডপ দর্শক শূন্য রাখার ব্যাপারে কলকাতা হাইকোর্ট তার রায় বহাল রেখেছে। তবে পুজো উদ্যোক্তাদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে আরও কিছু ছাড় হয়েছে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে পুজো রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নো এন্ট্রি জোন তথা প্যান্ডেলের মধ্যে ঝাঁকিরাও থাকতে পারবেন। তাছাড়া বড় পুজো মণ্ডপগুলির কমিটির 60 জন সদস্য থাকতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ 45 জন মণ্ডপে ঢুকতে পারবেন। গত সোমবার যে রায় ঘোষণা করেছিলেন বিচারপতিরা, তাতে বলা হয়েছিল বড় পুজোগুলিতে পুজো কমিটির 15 জন সদস্য মণ্ডপে ঢুকতে পারবেন। সেই সংখ্যাটাই এদিন বাড়ানো হয়েছে। তাছাড়া আগের তালিকা পরিবর্তনযোগ্য নয় বলে আদালত যে রায় দিয়েছিল তার সামান্য পরিবর্তন করে বিচারপতিরা জানিয়েছেন, 60 জনের তালিকা রোজ সকাল বদল করা হবে। নতুন তালিকা রোজ সকাল 8টার মধ্যে পুলিশের হাতে তুলে দিতে হবে। বড় এবং ছোট পুজোর মাপকাঠি কি তাও বিচারপতিরা নির্ধারণ করে দিয়েছেন। 300 বর্গমিটার বা তার বড় মণ্ডপের পুজোকে বড় পুজো হিসেবে গণ্য করা হবে। শুনানি শুরু হলে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির যৌথ ফোরামের তরফে আবেদনে বলা হয়, তারা কোনো ছাড় চাইছেন না, শুধু মণ্ডপগুলোতে যেন স্থানীয়দের সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রবেশের অধিকার দেওয়া হয়, যাতে তারা পুজো দিতে পারেন। তাদের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য আলাদা পথ থাকবে। কিন্তু আদালত সরাসরি সেই আবেদন মেনে নেয়নি। বিচারপতিদের মতে পুজো কমিটির 60 জনের তালিকা রোজ পরিবর্তনযোগ্য। ফলে পুজো কমিটির ওই তালিকার মাধ্যমে স্থানীয়দের অন্তত একাংশ মণ্ডপে প্রবেশের অনুমতি পাবেন। বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আজ একই রকম রয়েছে। গতকাল তার অবস্থার সামান্য অবনতি হয়। চিকিৎসক ডক্টর অরিন্দম কর গত সন্ধ্যায় জানিয়েছেন, তার স্নায়বিক অবস্থা কিছুটা চিন্তাজনক, তবে অন্যান্য সবকিছু ঠিক আছে। তার শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে বলে চিকিৎসকরা আজ সকালে জানিয়েছেন। বীরভূম জেলার দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের চাঁপনগরী গ্রামে গতকাল গভীর রাতে সরকারি দাতব্য চিকিৎসালয় বিস্ফোরণে কেঁপে ওঠে। লকডাউনের পর থেকেই ওই চিকিৎসালয় বন্ধ ছিল। তীব্র বিস্ফোরণের জেরে জানলা দরজা সমেত প্রায় গোটা বাড়িটি ভেঙে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, মজুত বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ যাবার পথে মিনাখা থানার বালিরহাটে বিজেপি সাংসদ অর্জুন সিং এর কনভয় আজ দুর্ঘটনার কবলে পড়ে। এতে 3 নিরাপত্তা রক্ষী আহত হয়। কনভয়ে থাকা একটি গাড়ির চাকা ফেটে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। ওই গাড়িতে অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাংসদ সৌমিত্র খাঁ। স্থানীয় মানুষজন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত একজনের আঘাত গুরুতর। মুর্শিদাবাদের রানীনগরে জমি বিবাদের জেরে বাবার হাতে ছেলে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের রানীনগর থানার চক দুর্গাপুরের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বাবা গণেশ মণ্ডল হাঁসুয়ার কোপে ছেলে বিকাশ মণ্ডলকে খুন করে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গত রাতে এক পথ দুর্ঘটনায় 2 বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সাগরদিঘি রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে বাইকে করে যাবার সময় একটি বড় লরি তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিরঞ্জিত ঘোষ ও বাবাই সরকার নামে 2 যুবকের। লরিটিকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী খবর শুনবেন দুপুর 3টে।